বড়বাজারে যে অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে 15 জনের মৃত্যুর খবর সামনে এসেছে, সেখানে আজ ঘটনাস্থলে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি চোখ রাখবো। বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেখানে আজ পরিদর্শনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, কি আপডেট রয়েছে এখন? শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি ঘটনাস্থলে এসেছেন এবং বিধায়ক তারাও রয়েছেন, তাপস রায় তিনি আছেন। স্বাভাবিকভাবেই আমরা জানি যে মঙ্গলবার দিন প্রায় 14 জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় ঠিক কি ঘটেছিল ছবি দেখাচ্ছে, সেইখানে তিনি এসছেন, তিনি দেখছেন, কথা বলছেন স্থানীয়দের সাথে। এবং তুমি জানো যে আজকে কিছুক্ষণ পরে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের যারা আধিকারিক তাদেরও আসার ফলত কিভাবে এই ঘটনা ঘটল তদন্ত সাপেক্ষ গতকাল দেখা গেছিল যে ফরেন্সিক টিমের আধিকারিক তারা এসেছিলেন, নমুনা সংগ্রহ করেছেন, কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং যেটা মনে হচ্ছে যেটা মনে করা হয়েছে যে 13 জন, সেই 13 জনের মধ্যে কিন্তু শ্বাস দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে 13 জন, এবং একজন যেহেতু সাপ দিয়েছিলেন একজন উপর থেকে একেবারে তিনি পড়ে গিয়েছেন। এই মুহূর্তে তাপস রায়, শুভেন্দু অধিকারী তারা এসছেন ঘটনাস্থলে এবং পুরো পরিস্থিতি দেখছেন এবং অর্থাৎ একদম সরাসরি সেখানে এখনো পর্যন্ত গহ্বর রয়েছে, করে কোনো ঘটনা না ঘটছে। যেহেতু স্বাভাবিকভাবে এত বড় একটা অভিজ্ঞতা সরাসরি সেই ছবি দেখাচ্ছি যে অর্জুন সিং, তাপস রায়, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তারা প্রত্যেকে এসছেন এবং স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলার। বেশ, একেবারেই তুমি সঙ্গে থাকো পৃথা। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পৃথা, আমরা গতকালই দেখেছিলাম সজল ঘোষ তিনি সেখানে গিয়েছিলেন, তাপস রায় তিনি এখন উপস্থিত রয়েছেন। বারবার করে বিরোধীদের তরফ থেকে বেআইনি নির্মাণের অভিযোগ উঠছে। পৃথা, শোনা যাচ্ছে? ভূমি সাউন্ড আসছে তো বিপুল। এটা কি করছে? শুভেন্দু অধিকারী তিনি সেখানে উপস্থিত হয়েছেন এবং গতকালই আমরা দেখেছিলাম সজল ঘোষ, তাপস রায় তারা সেখানে গিয়েছেন। কলকাতার মেন জায়গা, হার্ট সেন্টার বলা যেতে পারে, এই বড়বাজার এলাকাতে ঘটেছে এবং এখান থেকে থানা ঢিলছড়া দূরত্বে এবং ফায়ার ব্রিগেডেরও দূরত্ব খুব কাছে। প্রায় 45 মিনিট পরে ফায়ার ব্রিগেড এসেছে এবং হাইড্রোলিক লেডার ছিল না। আমরা শুনেছি ছিল। খুব দ্রুততার সঙ্গে যদি এখানে উদ্ধার এবং রিলিফ ওয়ার্ক হতো তাহলে নাম্বার অফ ডেথ এত সংখ্যা হতো না, এটা প্রমাণিত সত্য।
এই ঘটনা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। মেয়র এবং পৌরমন্ত্রী বা রাজ্য সরকারের আরো একজন মন্ত্রী গত পরশুদিন এখানে এসেছেন, কিন্তু সংবাদ মাধ্যম বা বোর্ডার্সদের আত্মীয় স্বজনের কাছে তারা হতাহতদের সংখ্যা বা কি কি মেজার সরকার নিয়েছে এ কথা তারা বলেননি। তারা রাত্রি খানিকটা হওয়ার পরে বিশ্রামে চলে যান। পুরো সরকারটাই দীঘাতে থাকার কারণে এখানকার বোর্ডার্স বা ইফেক্টেড পিপলরা সবই অন্য রাজ্যের বাসিন্দা, দক্ষিণ ভারতেরও বাসিন্দা আছে, উড়িষ্যা বিহার তো আছেই। তাদের কাছে হেল্পলাইন নম্বর এসবের ক্ষেত্রে যে ইমার্জেন্সি দরকার হয় করা হয়নি। গতকাল সকাল 7:15 আমি প্রথম মাননীয় কাউন্সিলর সজল ঘোষকে ফোন করি এবং তারপরেই জেলা সভাপতি তমগ্নকে ফোন করি। তমগ্ন শারীরিক অসুস্থতা ছিল, সে তার কর্মী বাহিনী এখানে যারা আছেন বিজেপির সবাইকে পাঠিয়ে দেয়। সজল ঘোষ এর পরেই আমি বিজয় ওঝা কাউন্সিলরের সঙ্গে কথা বলি এবং মাননীয় নেতা তাপস রায়ের সঙ্গেও কথা বলি। 8:10-15 মধ্যে সজল ঘোষ, বিজয় ওঝা তারা রাত্রে তো ছিলেনই, সকালবেলাও তারা আবার পৌঁছে যায়। কারণ পুলিশ এবং সরকার মৃতদের সংখ্যা পরিচয় গোপন করছিল। এটা খুব উদ্বেগের বিষয় ছিল এবং কোনো হেল্পলাইন নম্বর চালু না থাকার কারণে আমরা আমাদের কাউন্সিলর সজল ঘোষের সেকেন্ড নাম্বারটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে আত্মীয় স্বজনকে সাহায্য করতে শুরু করি। এরপরে আপনি দেখবেন সকাল 9:10 সোশ্যাল মিডিয়াতে অন বিহাফ অফ বিজেপি এবং লিডার অব অপোজিশন হিসেবে আমি কন্ডোলেন্স পোস্ট করেছিলাম এবং আমি ধন্যবাদ জানাবো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যার এত ব্যস্ততা, কাশ্মীরের ইস্যু চলছে এবং অনেক আন্তর্জাতিক বিষয় রয়েছে, তার মধ্যেও তিনি কলকাতা বা বাংলার প্রতি তার যে আবেগ, দায়িত্ব পালন করে 9:30 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কন্ডোলেন্সেস দেন সোশ্যাল মিডিয়াতে এবং তার প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে নিহতদেরকে 2 লক্ষ টাকা, আহতদের জন্য 50,000 টাকা ডিক্লেয়ার করেন। যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী ঘুমাচ্ছিলেন, তিনি তার কোনো পোস্ট আপনি পাবেন না বিফোর প্রাইম মিনিস্টার। তার সরকারের কোনো কম্পেনসেশন, কোনো কন্ট্রোল রুম নাম্বার, মৃতদের আইডেন্টিটি ডিক্লেয়ার করা, যারা আহত হয়েছেন কোথায় আছেন, হোয়াটস অ্যাবাউট, কোনোটাই ডার্কে রাখা হয়। আমাদের রাজ্য সভাপতি মাননীয় কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী তিনি বিকেলে দিল্লি থেকে পৌঁছে এখানে আসেন। আমি অক্ষয় তৃতীয়ার সনাতন ধর্ম সম্মেলনে থাকার জন্য, সন্ধে হয়ে যাওয়ার জন্য আমি এখানে গতকাল আসিনি। তো আমাদের দলের পক্ষে রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তিনি এখানে ভিজিট করেন। আজকে আমরা সকালেই 10:30টার মধ্যে এখানে ভারতীয় জনতা পার্টির 12 জন বিধায়ক আমরা আমাদের এখানকার জনপ্রিয় কাউন্সিলর বিজয় ওঝা, সজল ঘোষ, জেলা সভাপতি তমগ্ন ঘোষ, সিনিয়র লিডার অর্জুন সিং, তাপস রায় সহ আমরা এখানে ফার্দার আরেকবার ভিজিট করি। আমাদের আজকে এখানে কতগুলো বিষয় প্রশ্ন রাখতে চাই যে কলকাতাতে এই মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে 11 সাল থেকে 2025 8টা মেজর ফায়ার হলো, যাতে হান্ড্রেডস অফ ইনোসেন্ট পিপল দে লস্ট দেয়ার ভ্যালুয়েবল লাইফ। 2011 আমরি হসপিটাল, 2018 বাগড়ি মার্কেট, পার্ক স্ট্রিট অফিস বিল্ডিং এ আগুন নভেম্বর 2018, গণেশচন্দ্র এভিনিউ বাসাবাড়িতে আগুন অক্টোবর 2020, স্ট্যান্ড রোড অফিসে আগুন মার্চ 2021, ট্যাংরা গুদাম ঘরে আগুন এপ্রিল 2022
অ্যাক্রোপলিস মলে আগুন জুন 2024, ঋতুরাজ হোটেল লেটেস্ট 2025। এই সরকার ভাতা এবং তোষণের রাজনীতিতে ব্যস্ত। এর ফলে কলকাতাকে যেগুলো বাণিজ্যিক জায়গা, জনবহুল জায়গা, ঘনবসতি জায়গা, সেগুলোকে কার্যত যৌতুকগৃহে পরিণত করেছে। আমরা জানি পশ্চিমবঙ্গে একটাই পোস্ট, মুখ্যমন্ত্রীর চেয়ার, বাকি সব ল্যাম্প পোস্ট। আপনার ফায়ার ব্রিগেডের মন্ত্রী, তিনি দীঘার ব্যবস্থাপনায় ব্যস্ত। তার ফায়ার ব্রিগেড 45 মিনিট পর এসেছে, লোকগুলোকে মেরে ফেলা হয়েছে। এবং কলকাতার মতো জায়গায় যদি এই জিনিস ঘটে, বড়বাজারের মতো জায়গায়, তাহলে জেলা বা মহকুমা বা ব্লকে যেখানে ফায়ার ব্রিগেড সেন্টার নেই, সেখানে কিছু ঘটলে কি অবস্থা হতে পারে সহজে অনুমেয়। আমরা জোড়াসাঁকো থানা একটা করাপ্টেড থানা। এখানকার হোটেলের যিনি মালিক, এখনই সাধারণ লোক আমাকে বলছে এই চাওলার সঙ্গে এই থানার চিটাগুড়ের ব্যবসা আছে। মানে যত অবৈধ কাজ এখানে করেন, এর ফায়ার ব্রিগেডের লাইসেন্স নেই, এর টেম্পোরারি ফায়ার যে ইকুইপমেন্টস সেগুলো কিচ্ছু নেই, তার এক্সিট এন্ট্রান্স, ইমার্জেন্সি এক্সিট কিচ্ছু নেই। তা সত্ত্বেও তিনি এখানে তার কারোবার চালিয়ে যাচ্ছেন। টাকার কারণ, টাকার বিনিময়ে পুলিশের আশীর্বাদ আছে। আর কর্পোরেশন তো ব্যস্ত। কর্পোরেশনের যিনি মেয়র, তিনি ধর্মীয় সভা করতে ব্যস্ত। তিনি কখনো বলছেন দাওয়াতে ইসলাম, কখনো বলছেন 50 ভাগ লোককে আমি উর্দুতে কথা বলুক চাই। তিনি তার কাজে ব্যস্ত, তিনি ধর্মকর্মতে ব্যস্ত। তিনি স্বাভাবিকভাবে আজকে তার এগুলো দেখার নজর নেই। তাই কলকাতাতে ট্রেড লাইসেন্সের ফি 400 গুণ 500 গুণ বেড়েছে, হোল্ডিং ট্যাক্স 400 গুণ 500 গুণ বেড়েছে, জলের কর চাপিয়েছে। কিন্তু মানুষের পরিষেবা যে কলকাতা থেকে এত রেভিনিউ কর্পোরেশন বা রাজ্য সরকার আর্ন করে, সেই কলকাতা বা বড়বাজার যেখানে 100 কোটি টাকার বাণিজ্য হয়, একটি অর্থকরী জায়গা, বহু লোকের প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান হয়, সেখানে প্রত্যেকটা বিল্ডিং প্রায় হোটেল বা ইত্যাদি যৌতুকগৃহ বানিয়ে রেখে আজকে পশ্চিমবাংলায় কাজের জন্য, আত্মীয়র সঙ্গে দেখা করার জন্য, চিকিৎসার জন্য আসা 14টি মানুষকে নিথর দেহ তার বাড়ির লোককে নিয়ে যেতে হলো।